নমস্কার, সাহিত্য সঞ্চয় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের আলোচনা অর্থালঙ্কার, রূপক অলঙ্কার। ইতিপূর্বে আমরা তিনটে ভিডিওর মধ্য দিয়ে শব্দালঙ্কার ও উপমা অলঙ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, তবে আপনার অলঙ্কার বুঝতে খুবই সুবিধা হবে। রূপক অলঙ্কার কি জেনে নেব। এই অলঙ্কারের একটি প্রধান শর্ত রয়েছে, উপমেয়কে গোপন না করে তার উপর উপমানের অভেদ কল্পনা করা হয়ে থাকে। তবে স্মরণীয় বিষয় হলো যে রূপক অলঙ্কার অভেদ সর্বস্ব অলঙ্কার নয়, অর্থাৎ এখানে উপমেয়কে পুরোপুরি অস্বীকার করা হয়নি, কেবলমাত্র উপমেয়ের গুরুত্ব কমিয়ে দিয়ে উপমানের গুরুত্ব বাড়ানো হয়েছে। যদি পুরোপুরি উপমেয়কে অস্বীকার করতাম তবে কোন অলঙ্কার হতো? অপোন্নতি অলঙ্কার হতো। আগামীতে আমরা বুঝব। দেখুন, এর একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেই। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এখানে মানবের সঙ্গে জমিনের তুলনা চলছে। মুখ্য আলোচিত বিষয় মানব, অর্থাৎ মানব হবে উপমেয়, এবং কার সঙ্গে তুলনা করা হচ্ছে? জমিন, অর্থাৎ জমিন হবে উপমান, এবং উভয়ের সাধারণ ধর্ম আবাদ করা। যদিও মানবের সঙ্গে জমিনের তুলনা, কিন্তু জমিনেরই প্রাধান্য যেন অনেক বেশি, কারণ জমিনকেই আবাদ করে সোনা ফলানো হয়ে থাকে। একইভাবে মানবেও যেন তা আরোপ করার কথা বলা হচ্ছে। তাই এই অলঙ্কারটি আসলে রূপক অলঙ্কার হয়ে যাচ্ছে। আমরা রূপক অলঙ্কারের প্রকারভেদগুলো জেনে নেব। 4 প্রকার: নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পরম্পরিত রূপক ও অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক। নিরঙ্গ রূপক কাকে বলছে? একটি উপমেয়ের উপর যদি এক বা একাধিক উপমান আরোপিত হয়ে থাকে তবে তাকে আমরা নিরঙ্গ রূপক অলঙ্কার বলছি। কটি উপবিভাগ? 2টি, কেবল রূপক ও মালা রূপক। কেবল রূপক কাকে বলছে? মনে রাখবেন, একটি মাত্র উপমেয়ের উপর যদি একটি মাত্র উপমান আরোপিত হয় তখন তাকে আমরা কেবল রূপক অলঙ্কার বলছি। উদাহরণ: দেখিবারে আখি পাখি ধায়। এখানে দেখুন, আখির সঙ্গে পাখিকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ আখি রূপ পাখি, অর্থাৎ এটি কেবল রূপক অলঙ্কার। মালা রূপক কাকে বলছে? একটি মাত্র উপমেয়ের উপর যদি একাধিক উপমান আরোপিত হয় তখন তাকে আমরা মালা রূপক অলঙ্কার বলছি। উদাহরণের মাধ্যমে বুঝে নিই। হাত হোক দর্পণ, মাথ হোক ফুলো, নয়ন হোক অঞ্জন, মুখ হোক তাম্বুলো। অর্থাৎ কোনো এক মানব রূপ অঙ্কিত হয়েছে যার হাতে দর্পণ, মাথায় ফুল, নয়নে অঞ্জন এবং মুখে তাম্বুল শোভিত হচ্ছে। সেই মানব রূপ আর কেউ নয়, কৃষ্ণ। অর্থাৎ আলোচনার মুখ্য বিষয় কৃষ্ণ, তাহলে কৃষ্ণ হয়ে যাচ্ছে উপমেয়। আর উপমান কোনগুলো? কৃষ্ণের ওপর শোভিত হওয়া উপাদানগুলি। কি কি? হাতে দর্পণ, মাথায় ফুল, নয়নে অঞ্জন, মুখে তাম্বুল। অর্থাৎ দেখুন, একটি মাত্র উপমেয়ের ওপর একাধিক উপমান আরোপিত হলো বলে এই অলঙ্কারটি আসলে মালা রূপক অলঙ্কার। এবারে আমরা পরবর্তী বিভাগ অর্থাৎ সাঙ্গ রূপক সম্পর্কে জানব। কাকে বলছে? যে রূপক অলঙ্কারে অঙ্গ সমেত উপমেয়ের ওপর অঙ্গ সমেত উপমান অভেদ রূপে আরোপিত হবে তখন তাকে আমরা সাঙ্গ রূপক অলঙ্কার বলবো। উদাহরণের মাধ্যমে বুঝি। শোকের ঝড় বহিল সভাতে, সুরসুন্দরীর রূপে শোভিল চৌদিকে বামাকুল, মুক্তকেশ মেঘমালা, ঘন নিঃশ্বাস প্রবল বায়ু, অশ্রুবারি ধারা আষাঢ় জিমুত মন্দ্র, হাহাকার রব। মেঘনাদ বদের লাইন। তাহলে আসলে সভাতে কি বয়ে চলেছে? শোক। সেটা কার সম? যেন ঝড় সমতুল্য। অর্থাৎ এখানে মুখ্য আলোচিত বিষয় শোক, অর্থাৎ উপমেয় শোক, এবং কার সঙ্গে তুলনা করা হলো? ঝড়। তাহলে ঝড় হয়ে যাবে উপমান। শোকের অঙ্গগুলো কি কি? দেখো, শোক যেন অনেকটা ওই মুক্ত কেশের মতো, কারণ শোকাহত থাকলে তার মুক্ত কেশই দেখা যায়, এবং শোক থাকলেই যেন অশ্রুভারী দ্বারা বর্ষিত হয়ে থাকে। তাহলে অশ্রুবারী ধারা
হয়ে গেল একটি উপমেয়ের অঙ্গ। আর কি হয়, শোক থাকলেই যেন হাহাকার রব সূচিত হয়ে থাকে, তাহলে হাহাকার রবও হয়ে গেল আসলে উপমেয়ের অঙ্গ। আর ঝড়ে কি হয়, ঝড় হলেই মেঘমালা আকাশে দেখা যায়, ঝড় আসলেই প্রবল বায়ু অর্থাৎ প্রলয় বায়ু বর্ষিত হয়ে থাকে, আর ঝড় আসলেই বৃষ্টি অর্থাৎ আষাঢ়ের আগমন ঘটে, আর ঝড় আসলেই জীমূত মন্দ্র হয়ে থাকে। অর্থাৎ এখানে দেখুন, শোকেরও আমরা কতগুলো অঙ্গ পেলাম, একই সাথে ঝড়েরও কতগুলো অঙ্গ পেলাম। তাই এই অলঙ্কারটি আসলে হয়ে যাচ্ছে সাঙ্গরূপক অলঙ্কার। এবারে আমরা জানব পরম্পরিত রূপক অলঙ্কার কাকে বলছে। যখন একটি উপমেয়ের ওপর উপমানের অভেদ আরোপিত হচ্ছে এবং সেই রূপকটি অপর কোনো উপমেয়ের ওপর উপমানের অভেদ আরোপের কারণ হিসাবে বিবেচিত হচ্ছে, তখন তাকে আমরা পরম্পরিত রূপক অলঙ্কার বলবো। অর্থাৎ মনে রাখতে হবে এই অলঙ্কারটি ভীষণভাবে কার্যকারণ সম্পর্কযুক্ত। অর্থাৎ একটি উপমেয়ের ওপর অপর একটি উপমান যখন অভেদ আরোপিত হবে, ঠিক সেই সময় সেই রূপক অলঙ্কারটার কারণেই অপর একটি উপমেয়ের ওপর অন্য একটি উপমান অভেদ আরোপিত রূপে বিবেচিত হবে, তখন সেটি হয়ে উঠবে পরম্পরিত রূপক অলঙ্কার। উদাহরণের মাধ্যমে বুঝে নেই। সৌন্দর্য পাথারে যে বেদনা বায়ু ভরে ছুটে মনতরি, সে বাতাসে কতবার মনে সংখ্যা করি, ছিন্ন হয়ে গেল বুঝি হৃদয়ের পাল। দেখুন, সৌন্দর্য পাথারে অর্থাৎ সৌন্দর্যের যে সমুদ্র, সেই সমুদ্রতে বেদনার বায়ু ভরে যে মনতরি ছুটে চলেছে, সেই বেদনা ভরা মনতরি ছুটে চলতে চলতে যেন কতবার মনে সংখ্যা জেগে যাচ্ছে, এই বুঝি হৃদয়ের পাল ছিন্ন হয়ে গেল। এখানে প্রথম রূপক অলঙ্কারটি আসলে মন রূপ তরি, অর্থাৎ মন হলো এখানে আসলে উপমেয় এবং তরি হলো উপমান। একই সঙ্গে এই তরির কারণেই দেখো আরও একটি আমরা উপমেয় উপমানকে পেয়ে যাচ্ছি, যেটা কি পাল, আর মনের সঙ্গে পেয়ে যাচ্ছি হৃদয়। তাহলে দেখো যে মনরূপ তরির কারণে হৃদয়ের পালকে আমরা পেলাম। তাই একটি রূপক অলঙ্কারের কারণে অপর একটি রূপক অলঙ্কার সৃষ্টি হওয়ার কারণে এই অলঙ্কারটি আসলে হয়ে যাচ্ছে পরম্পরিত রূপক অলঙ্কার। পরবর্তী বিভাগ অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলঙ্কার কাকে বলছে। কোনো অসম্ভব ধর্মসম্পন্ন উপমান যদি উপমেয়ের ওপর আরোপিত হয়ে থাকে, তখন তাকে আমরা অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলঙ্কার বলছি। অর্থাৎ অসম্ভব ধর্মসম্পন্ন থাকতে হবে উপমানের ওপর। উদাহরণের মাধ্যমে বুঝে নেই। অভিনব হেমকল্পতরু সঞ্চরু, আমরা জানি এটা আমরা রামকৃষ্ণ দেবকে বলে থাকি। রামকৃষ্ণ দেব আলোচনার মুখ্য বিষয়, সে উপমেয়, সে মানব, সেই মানবের উপর আমরা হেমকল্পতরুকে আরোপ করছি। আমরা ওই হেমকল্পতরু মানে কি, যে সমস্ত ইচ্ছে পূরণ করতে পারে, তাকে আমরা আরোপ করে দিচ্ছি, যেন এক অসম্ভব ধর্মকে আরোপ করা হচ্ছে বলেই এই অলঙ্কারটি আসলে অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক অলঙ্কার। এরূপ আমরা আরও কিছু ভিডিওর মধ্য দিয়ে সমগ্র অলঙ্কার আলোচনা করব। আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার